অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন 1 ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নন মেজর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমাদের আজকের টপিক ডি ব্লক মৌল ও অবস্থান্তর মৌল। ডি ব্লক মৌল কাকে বলে? ডি ব্লক মৌল বলতে সেই সকল মৌলকে বোঝায় যাদের সর্বশেষ শক্তি স্তরের আগের শক্তি স্তরে ডি ব্লকে ইলেকট্রন সমূহ প্রবেশ করে, তাদেরকে ডি ব্লক মৌল বলে। আমরা একটা উদাহরণ দিয়ে এটাকে ভালো মতো বুঝতে পারবো। যেমন আমরা যদি টাইটানিয়াম 22 নম্বর মৌল, এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ শক্তিস্তর 4s, অর্থাৎ এই 4s-এ দুইটা ইলেকট্রন প্রবেশ করেছে এবং তার আগের শক্তিস্তর 3-এ আমরা এখানে দেখতে পাচ্ছি 3d-তে ইলেকট্রন প্রবেশ করেছে, অর্থাৎ টাইটানিয়াম একটি ডি ব্লক মৌল। এখন এই ডি ব্লক মৌল থেকেই অবস্থান্তর মৌলগুলো হয়ে থাকে। অবস্থান্তর মৌল বলতে ডি ব্লক মৌলের সেই সকল মৌলকে বোঝায় যাদের সুস্থিত আয়নের ডি ব্লকে 1 থেকে 9টি ইলেকট্রন বিদ্যমান থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে অবস্থান্তর মৌল হতে গেলে ডি ব্লক অবশ্যই থাকতে হবে। আবার ডি ব্লকের সব ক্ষেত্রেই সব মৌলই কিন্তু অবস্থান্তর মৌল হবে না, কারণ এখানে উল্লেখ করা আছে যে অবস্থান্তর মৌল হতে গেলে ডি ব্লকে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে, 1 থেকে 9টা ইলেকট্রন, এবং সেটা সুস্থিত আয়ন হতে হবে, অর্থাৎ সেটা আয়নের হতে হবে, কোনো মৌলের না। তো আমার এখানে ডি ব্লকে আমরা জানি সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। তো আমার অবস্থান্তর মৌল হতে গেলে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে। তো আমার যদি কোথাও 10টা ইলেকট্রন থাকে ডি ব্লকে, তাহলে সেটা তো আর অবস্থান্তর মৌল হবে না, কিন্তু সেটা তো ডি ব্লক মৌল। আবার এই অবস্থান্তর মৌল হতে গেলে তার পূর্ব শর্ত হচ্ছে ডি ব্লক হতেই হবে। কারণ এখান থেকে বলতে পারছি যে এই 10টা যে মৌলের ছিল সে তো আর অবস্থান্তর মৌল না, কিন্তু সে তো ডি ব্লক মৌল, অর্থাৎ প্রত্যেকটা অবস্থান্তর মৌল কিন্তু ডি ব্লক মৌল হচ্ছে, কারণ তার পূর্ব শর্তই দেওয়া আছে। কিন্তু প্রত্যেকটা ডি ব্লক মৌলকে অবস্থান্তর মৌল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ যাদের এই 10টা আছে তারা তো আর অবস্থান্তর মৌল হবে না। তো এই কারণে বলা হয়ে থাকে যে প্রত্যেকটা ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু প্রত্যেকটা অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। এখন আমরা দেখব স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল কি না। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি স্ক্যান্ডিয়াম 21 নম্বর মৌল, তার ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। আর যদি আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্ক 30 নম্বর মৌল, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এটাকে আমরা যদি তাদের ছোট বড় হিসাব করে যদি সাজায় লিখি তাহলে এরকম হয় 3d10 4s2, বা শক্তি স্তর অনুযায়ী লিখলে 3d1 4s2। তো এই যে আমরা দুইটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখলাম এবং তাদের এখন সুস্থিত আয়ন দেখব। সুস্থিত আয়ন বলতে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা জানি স্ক্যান্ডিয়াম 3+ আয়ন গঠন করে এবং তারা স্থিতিশীল আয়ন গঠন করে, সুস্থিত হয়ে থাকে, স্থিতিশীল হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 3টা ইলেকট্রন পজিটিভ, মানে 3টা ইলেকট্রন ছেড়ে দেবে। 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষেত্রে 4s থেকে 2টা ছাড়বে আর একটা 3d থেকে ছাড়বে। তো এই যে 4s থেকে এবং 3d থেকে তারা যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দেওয়ার ফলে তাদের ইলেকট্রন বিন্যাস চলে আসছে 1s2 2s2 2p6 3s2 3p6, আর এখানে 3d-তে কোনো ইলেকট্রন থাকছে না, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। আমাদের যে অবস্থান্তর মৌল ছিল সেখানে একটা সংজ্ঞায় উল্লেখ করা ছিল 1 থেকে 9টা ইলেকট্রন তাদের ডি অরবিটালে থাকা লাগবে, কিন্তু এখানে সুস্থিত আয়ন আছে, কিন্তু তার কি অবস্থান্তর মৌল এই ডি অরবিটালে 1 থেকে 9টা আছে? 0টা আছে। অর্থাৎ এই স্ক্যান্ডিয়ামকে আমি ডি ব্লক মৌল বলতে পারি, কিন্তু সে অবস্থান্তর মৌল না। একইভাবে
যদি আমি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি, এর সুস্থিত আয়ন হচ্ছে 2টা ইলেকট্রন ছেড়ে দেবে। 2টা ইলেকট্রন ছেড়ে দিলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, এই 4s2 এই ইলেকট্রনটা ছেড়ে দেবে, অর্থাৎ সে শেষ কক্ষপথের ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। এখন 3d10 অবস্থান্তর মৌল হতে গেলে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকতে হবে, কিন্তু এখানে আছে কয়টা? 10টা। তাহলে জিঙ্ককে আমরা ডি অরবিটাল মৌল বলতে পারি, কিন্তু অবস্থান্তর মৌল বলতে পারবো না, কারণ সেখানে 10টা ইলেকট্রন বিদ্যমান রয়েছে ডি অরবিটালে। আশা করি সকলে বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।